নামজারি এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে আপনার নামে সম্পত্তিটির নামপত্তন হয়, অর্থাৎ আপনি যে সম্পত্তির মালিক হয়েছেন, আপনার নামে নতুন করে নাম সৃষ্টি হলো, আপনার থেকে যেন সহজেই সরকার খাজনা তুলতে পারে এবং সরকার আসলে সহজেই আইডেন্টিফাই করতে পারে যে এই সম্পত্তির মালিক আপনি। এজন্যই কিন্তু খতিয়ান প্রস্তুত করা হয়। একটা খতিয়ান যেহেতু অনেক দিন পর পর প্রস্তুত করা হয়, সুতরাং এর মাঝে যারা নতুন করে মালিকানা পরিবর্তন হয় তাদেরকে নামজারি করতে হয়। অর্থাৎ আপনি সম্পত্তির যে মালিক, এক মালিক থেকে আরেক মালিকের কাছে যে সম্পত্তির মালিকানা পরিবর্তন হলো, সেটা সাধারণত প্রমাণ করার জন্য এই নামজারি প্রক্রিয়াটা চালু থাকে। এবং আমরা সাধারণত দেখে থাকি যে এসিল্যান্ড অফিসে গিয়ে ম্যানুয়ালি এই আবেদন করতে হয়, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে এই যে নামজারির যে প্রক্রিয়া সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখন কিন্তু অনলাইনে নামজারির প্রক্রিয়াটা চলমান। সুতরাং আপনাকে যদি কোনো স্থানে গিয়ে আপনি যদি সঠিকভাবে প্রমাণ করতে চান যে আপনি এই সম্পত্তির মালিক, তাহলে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে আপনাকে 7টি কাগজ আপনার দখলে থাকতে হবে। কারণ এই 7টি কাগজ যদি আপনি দখলে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই জমির মালিকানা দাবি করতে পারবেন না। কারণ যেহেতু সম্পত্তির মালিকানা প্রমাণ করার যে প্রক্রিয়া সেটা পরিবর্তন হয়েছে এবং নামজারি করার যে প্রক্রিয়া সেটাও পরিবর্তন হয়েছে। সুতরাং ক্রয় সূত্রে যারা মালিক হয় তাদেরকে অবশ্যই এই 7টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় প্রথমে সেটা হলো, আপনি এই যে সর্বশেষ যে রেকর্ড হলো, এই রেকর্ড হলে রেকর্ডে আপনার নাম আছে কিনা। যদি রেকর্ডে আপনার নাম না থাকে তাহলে আপনাকে কিন্তু নামজারি করতে হবে। আর এই নামজারির প্রক্রিয়ার জন্য কিন্তু আপনাকে এই স্টেপগুলা পার হতে হবে। প্রথমে আমরা আলোচনা করি যে বিষয়টা, পয়েন্টের যে 7টা বিষয় তার ভিতরে প্রথম যে বিষয় সেটা হলো যে এই যে মালিকানা পরিবর্তন হলো, কিভাবে মালিকানা পরিবর্তন হলো, অর্থাৎ কার কাছ থেকে কে সম্পত্তি পেয়েছে, বায়া দলিল গুলা কিভাবে আসবে, অর্থাৎ মালিকানা কিভাবে পরিবর্তন হয়ে বর্তমান মালিকের কাছে আসছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো, যদি মালিকানা দাবি করা হয় তাহলে মালিকানা যে সঠিক আছে এবং মালিকানার দাবি অনুযায়ী যে জমির পরিমাণটা সঠিক আছে সেটা কিন্তু হিস্সা অনুযায়ী প্রমাণ করে দিতে হবে। তা যদি না পারেন তাহলে কিন্তু হবে না। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যে এই সম্পত্তিটি যদি আংশিক ভাবে খাস সম্পত্তি হয়ে থাকে তাহলে কিন্তু দেখাতে হবে যে এই খাস সম্পত্তি থেকে বাকি যে অংশটা সেটা কিন্তু আপনার সেখান থেকে নামটা এই জমির অংশটা কিন্তু খালাম পরিবর্তন করা হয়েছে। কারণ জমি যদি একটা নির্দিষ্ট খাস খতিয়ানের অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু সেখান থেকে মামলা করে সেটা থেকে বের করতে হবে। যে তারপরে দেখতে হবে 4 নম্বর যে বিষয়টা সেটা হলো এই জমি নিয়ে কোনো ধরনের মামলা আছে কিনা আদালতে। যদি মামলা থাকে তাহলে জমির যে নির্দিষ্ট অংশ ক্রেতা নিজের নামে নামজারি করতে চাচ্ছে সেই জায়গায় দেখাতে হবে এই অংশটা ওই যে মামলাটা চলমান সে মামলার অংশের অন্তর্ভুক্ত নয়। কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সম্পত্তিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা, অর্থাৎ জমির যে খাজনা সেটা ঠিকমতো পরিশোধ করা হয়েছে কিনা, বা জমির যে আহ যদি কোনো ধরনের দাবি থাকে সরকারি সম্পত্তির সেটা আসলে মুক্ত করা হয়েছে কিনা। পঞ্চম যে বিষয়টা সেটা হলো এই সম্পত্তিটি আপনার কোনো ধরনের আহ অ্যাপার্টমেন্টের স্পেসের জন্য কোনো ধরনের ব্যক্তির কাছে এটা বন্ধক দেওয়া আছে কিনা। অর্থাৎ যদি বন্ধকি সম্পত্তি হয় তাহলে কিন্তু সেটা সেখান থেকে মুক্ত করতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হলো এই সম্পত্তিতে যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা, এবং যে খতিয়ান থেকে এই বর্তমান নামজারি খতিয়ানটা হবে সেই খতিয়ানের সাথে এটার মিল আছে কিনা, দাগ নম্বরের মিল আছে কিনা, বা কোনো ধরনের গড় মিল দেখা যায় কিনা। কারণ যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি নামজারি করতে পারবেন না। তাহলে দেখা গেল যদি কেউ বা কোনো ব্যক্তি এই ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই এই বিষয়গুলা আদালতে প্রমাণ করতে হবে। কারণ এই বিষয়গুলা দেখাতে হবে যে এই কয়েকটি বিষয় যদি সে দেখাতে না পারে তাহলে কিন্তু সে এই ক্রয়কৃত সম্পত্তি নিজের নামে নামজারি করতে পারবে না, এবং ভবিষ্যতেও এটা নিয়ে অনেক ধরনের আইনগত জটিলতা তৈরি হবে। সুতরাং নতুন সিস্টেমে নামজারি করার জন্য যারা ক্রয় সূত্রের মালিক তাহলে কিন্তু অবশ্যই এই কয়েকটি বিষয়
আদালতের সামনে প্রমাণ করে দিতে হবে। সুতরাং সম্পত্তি কেনার সময়ও সাবধান থাকতে হবে যে আমি যখন সম্পত্তি কিনবো তখন অবশ্যই এই বিষয়গুলো দেখে নিব, কারণ ভবিষ্যতে না হলে বড় ধরনের আইনগত জটিলতা সৃষ্টি হবে, নামজারি করতে পারবো না, খাজনা দিতে পারবো না। সুতরাং সম্পত্তি কিন্তু আমার আমি সকল দখলও নিজের কাছে রাখতে পারবো না, এবং এটা নিয়েও ভবিষ্যতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। সবাই ভালো থাকবেন। আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।